আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আছি এই মুহূর্তে আমি আলোচনা করতে যাচ্ছি ফিনান্স প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায়টি নিয়ে এর বিস্তারিত অঙ্কগুলো করতে যাচ্ছি। তো আমাদেরকে এই অধ্যায় বলতে আসলে কি বোঝানো হয়েছে? এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে, আমরা তো জানি যে একটা প্রতিষ্ঠান বিভিন্ন রকম প্রকল্পে বিনিয়োগ করে থাকেন এবং সেই বিনিয়োগগুলো সচরাচর কোন খাতে কিভাবে বিনিয়োগ করবে আর কোন খাতে বিনিয়োগ করলে লাভজনক হবে প্রতিষ্ঠান, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু বিনিয়োগ করে থাকেন। যেমন একটা প্রতিষ্ঠান যদি একটা মেশিন ক্রয় করে, তাহলে প্রতিষ্ঠানকে আগেই ভাবতে হবে যে ওই প্রতিষ্ঠান কতদিনের মধ্যে ওই টাকাটা ফেরত পাবে ওই মেশিন ব্যবহার করার পরে। আবার এমন হতে পারে যে ওই প্রতিষ্ঠান ওই মেশিনটা ক্রয় করার কারণে কতটুকু মুনাফা পাবে। এমন হতে পারে যে ওই প্রতিষ্ঠান আসলেই প্রতিষ্ঠান ওই যে সম্পদ ক্রয় করবে বা যে মেশিনটি ক্রয় করবে সেই মেশিনের দ্বারা কতটুকু ইনকাম করতে পারবে, কত পার্সেন্ট ইনকাম করতে পারবে, আসলে প্রতিষ্ঠানে যতটুকু খরচ আছে ততটুকু ইনকাম করতে পারবে কিনা, এসব বিষয়গুলো নিয়েই মূলত আমরা এই অধ্যায়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে 4টা অঙ্ক করতে হয়। ARR, এভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ গড় আয়ের হার। আরেকটা হচ্ছে পেব্যাক পিরিয়ড বা পেব্যাক সময়, অর্থাৎ কত দিনের মধ্যে টাকা ফেরত আসবে। আরেকটা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, আমরা যে সম্পদটা ক্রয় করব সেই সম্পদটার যত ইনকাম হবে সারা বছর বা 5 বছর 10 বছর যতদিন ইনকাম করা যাবে সেগুলোর বর্তমান মূল্য আসলে কতটুকু মেশিনটার দামের সাথে তুলনাযোগ্য। অর্থাৎ দাম সাপোজ 10 লক্ষ টাকা, কিন্তু যত ইনকাম করবে 5 বছর বা 10 বছর যাবত আসলে এই 10 লক্ষ টাকা বর্তমান মূল্যের সাথে মিলবে না, এই 10 লক্ষ টাকার সাথে মিলবে না, এরকম নির্ণয় করতে অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু। IRR, ইনিশিয়াল রেট অফ রিটার্ন, অর্থাৎ যে প্রকল্পে আমরা বিনিয়োগ করব ওই প্রকল্পে কতটুকু ইনকাম হবে, কত পার্সেন্ট ইনকাম হবে, আমরা যতটুকু চাচ্ছি ততটুকু ইনকাম হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই অধ্যায়ের আলোচনা। অর্থাৎ 4টা অঙ্ক করতে হবে। তো 4টা অঙ্কের মধ্যে আমাদের 2টা পদ্ধতি, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে বাট্টাকৃত বা নগদ প্রবাহ পদ্ধতি। সনাতন পদ্ধতির মধ্যে এটা অবশ্যই এমসিকিউ থাকবে যে নিচের কোনটি সনাতন পদ্ধতি, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, এগুলো। তো সনাতন পদ্ধতির কথা যদি বলতে, তাহলে গড় মুনাফার হার এবং পেব্যাক পিরিয়ড সময় পদ্ধতি, এই দুইটা হচ্ছে সনাতন পদ্ধতি বা পুরাতন পদ্ধতি। আর আধুনিক পদ্ধতি যেটা বা বাট্টাকৃত নগদ পদ্ধতি হচ্ছে নিট বর্তমান মূল্য এবং আন্ত আয়ের হার বা এই যে IRR, ইনিশিয়াল রেট অফ রিটার্ন। তো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কয়েকটা সিনোনিম বা সমর্থক শব্দ খুব জোরালোভাবে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা ফুললি অঙ্কগুলো সমাধান করতে পারবো না। সেই অঙ্কগুলোর জন্য যে সিনোনিমগুলো মুখস্থ করতে হবে তা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ, এটার সমর্থক শব্দ হচ্ছে নগদ বহিঃ প্রবাহ, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যে টাকাটা বিনিয়োগ করা হবে সেটা হচ্ছে নগদ বহিঃ প্রবাহ। প্রাথমিক বহিঃ প্রবাহ অর্থাৎ বছরের প্রথমে যে টাকাটা দেওয়া হয়, আমরা প্রথমেই তো বিনিয়োগ করে থাকি, আর প্রতিষ্ঠান থেকে কোনো টাকা গেলেই কিন্তু সেটাকে বলা হয় নগদ প্রবাহ, বহিঃ প্রবাহ। মেশিনের ব্যয়, প্রকল্পের ব্যয়, প্রাথমিক মূলধন, নিট নগদ বহিঃ প্রবাহ, এগুলোকে একই ভাষায় একই সাথে বলা হয় ক্যাশ ফলো বা CF0, NCO, নিট ক্যাশ আউটফলো। ওকে, তো এই নামগুলো বলা হয়, আর ইংরেজিতে এটাকে CF0, NCO, CO। আমরা মূলত এগুলো কোথাও ব্যবহার করব না, এই বাংলায় যেগুলো দেখতে পাচ্ছ আমরা ব্যবহার করব হচ্ছে এই ইংলিশগুলো, অর্থাৎ সংক্ষেপে আমরা ব্যবহার করব, এত বড় তো ব্যবহার করা যাবে না। তারপর আছে নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ প্রতিষ্ঠানে যে টাকা আসবে সেটাকে বলে নগদ আন্তঃপ্রবাহ। তারপর আছে কর পরবর্তী নগদ প্রবাহ, নিট নগদ সুবিধা, এগুলোকে CF অর্থাৎ ক্যাশ ফলো, CT, NCB, এগুলোকে বলা হয়। ওকে, তারপর আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা সুদের হার নির্দিষ্ট করে দেওয়া থাকে যে আমাকে এত পার্সেন্ট ইনকাম করতে হবে। কোনো একটা মেশিন ক্রয় করার আগে আমাদের চিন্তা করতে হয় যে আমাদের আসলে এত পার্সেন্ট ব্যয় আমাদের বহন করতে হবে, তো সেগুলোকে বলা হয় মূলধন ব্যয়, বাট্টার হার, প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার এবং সুযোগ ব্যয়, সুদের হার। আমি এতদিন স্টুডেন্ট পড়ানোর মাঝে শুধু এই বিষয়টাই জানতে পেরেছি বা তাদের মধ্যে খেয়াল করতে পেরেছি যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে এই সমর্থক শব্দগুলো মনে না রেখে। কারণ যখন প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তখন কিন্তু যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবে বা যে কোনো একটা শব্দ ব্যবহার করবে, তখন কিন্তু ওই শব্দটি না জানা থাকলে আমরা উল্টাপাল্টা করে ফেলবো যে আসলে এটা কি সুদের হার বোঝাচ্ছে নাকি নগদ প্রবাহ বোঝাচ্ছে নাকি নগদ আন্তঃপ্রবাহ বহিঃ প্রবাহ কোনটা বোঝাচ্ছে। তো এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে অবশ্যই সমর্থক শব্দগুলো মনে রাখতে হবে। তো কর পূর্ববর্তী নগদ প্রবাহ, কর পরবর্তী আয়, অবচয় ও কর
ওকে, তো কর পরবর্তী আয়, নিট মুনাফা, কর পরবর্তী আয়, কর পরবর্তী মুনাফা, এই কথাগুলো সব একই কথা, এবং এইটা প্রয়োজন হয় শুধুমাত্র এভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদেরকে কর পরবর্তী আয়, নিট মুনাফা এগুলো প্রয়োজন হবে। অন্যদিকে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি পিবিপি, এনপিভি এবং আইআরআর নির্ণয় করার জন্য নগদ বহিঃ প্রবাহ প্রয়োজন হবে, অর্থাৎ কর পরবর্তী নগদ প্রবাহটা প্রয়োজন হবে। যেমন এখানে আছে হচ্ছে এই মূলধন ব্যয়, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, কর পরবর্তী আয়, অবচয়, কর পরবর্তী আয়, বাৎসরিক সঞ্চয়, এগুলো না, আমাদের এই পিবিপি, এনপিভি এবং আইআরআর নির্ণয় করার জন্য কর পরবর্তী নগদ প্রবাহ প্রয়োজন, এবং নিট মুনাফা পর্যন্ত প্রয়োজন হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করার জন্য। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে চারটা দেখতে পাচ্ছ, কর পূর্ববর্তী নগদ প্রবাহ যদি দেওয়া থাকে, এখান থেকে আমরা অবচয়টা বাদ দিব, বা অন্য কোনো খরচ যদি থাকে সেটা আমরা বাদ দিব। দেওয়ার পর আমরা কর পূর্ব আয় বা মুনাফা পাবো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর প্রদান করতে হয়, তারপর কর বাদ দিব। কর বাদ দেওয়ার পর আমরা পাবো কর পরবর্তী নিট আয়, এবং এর সাথে এই যে এটা প্রয়োজন হবে শুধুমাত্র একটা অঙ্ক করার জন্য, সেটা হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করার জন্য প্রয়োজন হবে, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর কর পরবর্তী নগদ প্রবাহ আমরা পাবো অবচয় যোগ করলে, অর্থাৎ কর পরবর্তী নিট আয়ের সাথে যদি অবচয় যোগ করি তাহলে কর পরবর্তী নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ পাবো। তো এবার কথা হচ্ছে যে আমরা এইটা কোন কাজে ব্যবহার করব? এই লাস্টেরটা ব্যবহার করব হচ্ছে শুধুমাত্র তিনটা অঙ্ক করার জন্য, পেব্যাক পিরিয়ড, নিট প্রেজেন্ট ভ্যালু এবং ইনিশিয়াল রেট অফ রিটার্ন, বা এই তিনটা অঙ্ক করার জন্য আমরা কর পরবর্তী নগদ প্রবাহ বের করে নিব। যদি দেওয়া থাকে অঙ্কে তাহলে তো আর কোনো কথা নেই, অবশ্য আমাদেরকে দেওয়া আছে কোনটা, কোন পদ্ধতি, সেটা আমরা কিন্তু এটা দেখেই বুঝবো, এইগুলো যদি মুখস্থ করা থাকে। আর না থাকলে তো উল্টাপাল্টা হয়ে যাবেই, স্বাভাবিক। ওকে, তো এবার আমরা গড় মুনাফার হার করার জন্য একটা অঙ্ক করব। সেই অঙ্কটা হচ্ছে সেই অঙ্ক করার জন্য আমাদের আগে একটু বলে রাখি, গড় মুনাফার হার বের করার জন্য আমরা প্রথমত গড় মুনাফার হারের সূত্র হচ্ছে কর পরবর্তী গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ, অর্থাৎ যতগুলো বছরে নিট মুনাফা দেওয়া থাকবে সবগুলো যোগ করে যত বছর দেওয়া থাকবে তাই দ্বারা ভাগ করলে আমরা গড় মুনাফা পাবো। আর গড় মুনাফাকে আমরা যদি গড় বিনিয়োগের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন যোগ প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ভাগ 2, এই সূত্রটা ব্যবহার করতে হবে। সব তথ্য অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, জাস্ট দেখে চেনাটা হচ্ছে তোমার কাজ। ওকে, তো প্রথমে আমরা দেখব কত টাকা প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে, 70,000 টাকা, এবং এখানেও 70,000 টাকা, অ্যান্ড বছরের পরিমাণ হচ্ছে 5টা বছর। কর পরবর্তী মুনাফা, অবশ্য আমি এখানে দেখাতে পারছি না, লেখাগুলো ছোট ছোট, তো আমি যদি এখানে দেখাই তাহলে দেখাতে পারবো যে কর আমাদের দেওয়া আছে হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা, রাইট? তো এই কর পরবর্তী নিট মুনাফা দুটি প্রকল্পতেই দেওয়া আছে। তো কর পরবর্তী মুনাফা যেহেতু দেওয়া আছে, এবার আমরা একটু চার্টটা দেখে নেই। চার্টের মধ্যে কর পরবর্তী নিট মুনাফা বা নিট আয়, এটা একই কথা, অর্থাৎ আমাদের গড় মুনাফার নির্ণয় করার জন্য কিন্তু শুধুমাত্র এটারই প্রয়োজন হয়, আর কোনো কিছু প্রয়োজন হয় না। তো সেটাই আমাদের দেওয়া আছে, অর্থাৎ এই যে উপরের কাজগুলো এগুলার করা লাগবে না। উপরের যে কাজগুলো দেওয়া আছে, কর বাদ দেওয়া, সব কিছু করাই আছে, কর বাদ দেওয়া আছে, অবচয় বাদ দেওয়া আছে, সব কিছু করা আছে, শুধুমাত্র আমাদের এখন সূত্র বসে অঙ্কটা করতে পারলেই হয়। ওকে, তো এবার আমাদের সূত্রটা কী? আমাদের সূত্রটা ছিল হচ্ছে প্রথমে আমাদের গড় মুনাফা বের করতে হবে, নিট গড় মুনাফা। এটা সূত্র হচ্ছে প্রথমে আমরা নিট গড় মুনাফা বের করব। নিট, অবশ্য লেখাগুলো খুব একটা সুন্দর হবে না, সো একটু বুঝে নিতে হবে। নিট গড় মুনাফা, নিট গড় মুনাফা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আমরা প্রকল্প দুটোর জন্য আলাদা আলাদা করব, দুইটা প্রকল্পের জন্য দুটো অঙ্ক করতে হবে অবশ্য। ওকে, আমরা যদি চাই একসাথে করে দিতে পারি এখানে, কিন্তু পরীক্ষার খাতে এভাবে করা যাবে না, অবশ্য সেটা আমি দেখাবো কীভাবে পরীক্ষার খাতে অ্যান্সার করতে হয়, কোন এক ভিডিওর মধ্যে সুন্দর মতো প্রত্যেকটা অধ্যায় কীভাবে অ্যান্সার করতে হয় সব কিছু থাকবে। তো গড় মুনাফা বের করতে হবে আমাদেরকে। তো গড় মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথমে আমাদেরকে মোট মুনাফা দিতে হবে, অর্থাৎ সবগুলো বছর মিলিয়ে যত মুনাফা আছে সেই মুনাফাগুলো আমরা এখানে লিখব। তো মোট মুনাফা, ওকে, মোট মুনাফা, ডান। এই মোট মুনাফাকে আমরা মেয়াদ দ্বারা ভাগ করব, কত বছর আছে সেই বছর দ্বারা আমরা জাস্ট ভাগ করব। ওকে, তো ভাগ করলে আমরা আমাদের গড় মুনাফার হার পেয়ে যাব। ওকে, তো এখন আমাদের সবগুলো বছর মিলিয়ে আমাদের মুনাফা আসলে কত টাকা আছে আমরা যদি দেখি, তাহলে আমাদের সবগুলো বছরে
আচ্ছা, প্রথমে আছে 7,300 টাকা, আমরা এখানে উপরে লিখি। আমরা দুইটা প্রকল্প এখানে চাইলে একসাথে লিখতে পারবো, 7,300 টাকা। ডান। তারপর আছে হচ্ছে আমাদের 6,400 টাকা, 6,400 টাকা। ওকে ওকে। তারপরে আছে হচ্ছে আমাদের 15,100 টাকা, 15,100 টাকা। ওকে। তারপরে আছে 9,160 টাকা, যোগ 9,160 টাকা, 160 টাকা। ওকে। তারপরে আছে 13,360 টাকা, আমরা এখানে লিখি 13,360 টাকা, 13,360 টাকা। ওকে, এখানে 13,360 টাকা। আমি এখানে এই যে 13,360 টাকা যেটা আছে, এই যে এটা আমি ওখানে বসাইছি, দেখা যাচ্ছে না হয়তো বা, বোঝা যাচ্ছে না। ওকে, তো আমরা এখানে বছর সংখ্যা কিন্তু মোট 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমরা 5 দ্বারা ভাগ করব। তো এই 5 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব। তো এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখি আসলে। ওকে, আমরা ক্যালকুলেটরে সবগুলো যোগ করব। 7,300 টাকা যোগ 6,400 টাকা, 6,400 টাকা, এটা আমরা এখান থেকে দেখে করি। 6,400 টাকা যোগ 15,100 টাকা, 15,100 টাকা যোগ 9,160 টাকা, 9,160 টাকা যোগ হচ্ছে 13,360 টাকা, 13,360 টাকা। তাহলে আমাদের মোট মুনাফা হচ্ছে 51,320 টাকা, রাইট? 51,320 টাকা, 51,320 টাকা। ওকে, এখন আমরা এটাকে ভাগ করব মেয়াদ দ্বারা। মেয়াদ কত? 5 বছর। তাহলে আমরা এখানে 5 দ্বারা ভাগ করব, এটা হচ্ছে 5 বছর। তো 5 বছর দ্বারা ভাগ করলে আমরা গড় মুনাফা পাবো। তো 5 বছর দ্বারা ভাগ করে নেই। এটাকে জাস্ট 5 দ্বারা ভাগ করব, ভাগ 5, তাহলে আসে 10,260 টাকা, 10,260 টাকা। ডান। তাহলে আমরা গড় মুনাফা, গড় নিট মুনাফাটা পেয়েছি। এরপরে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে গড় বিনিয়োগ। তো গড় বিনিয়োগের সূত্র কি? গড় বিনিয়োগের সূত্র হচ্ছে, আমরা এখানে লিখি গড় বিনিয়োগের সূত্রটা। গড় বিনিয়োগ ওকে, গড় বিনিয়োগের সূত্র প্রথমে কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন। ওকে, কার্যকরী মূলধন যোগ প্রাথমিক বিনিয়োগ, উপরে আসবে প্রাথমিক বিনিয়োগ। লেখা কিন্তু সুন্দর হচ্ছে না একদম। প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ, তারপরে যোগ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য। ওকে, ভগ্নাবশেষ মূল্য সংক্ষেপে লিখলাম আমি। ওকে, ডান। তারপর এটাকে আমরা জাস্ট এই পরের ভগ্নাবশেষ মূল্য আর প্রাথমিক বিনিয়োগ, এই দুইটাকে আমরা 2 দ্বারা ভাগ করব যোগ করে। ওকে, তো কার্যকরী মূলধন তো এই অঙ্কে কোথাও দেওয়া নাই, তুমি দেখতে পাচ্ছ, এই জন্য এখানে শূন্য বসাতে হবে। দেন প্রাথমিক বিনিয়োগ কত টাকা আছে? আমরা যেহেতু ক প্রকল্পের জন্য করতে যাচ্ছি, প্রাথমিক বিনিয়োগ কিন্তু 70,000 টাকা। এখানে ক প্রকল্পের জন্য দেওয়া আছে এই যে 70,000 টাকা, আমরা এখানে 70,000 টাকা বসাবো। ওকে, 70,000 বসালাম। ডান। তারপর আমরা ভগ্নাবশেষ মূল্য কত টাকা দেওয়া আছে এই 70,000 টাকার জন্য? আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 3,000 টাকা। তাহলে আমরা এখানে 3,000 টাকা যোগ করব। ওকে, 3,000 যোগ করে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে গড় করি, তাহলে যেটা হবে 70,000 3 73,000 টাকা, 73,000 টাকাকে 2 দ্বারা ভাগ করলে 35 দুগুণ 70, 36,500 টাকা হবে, 36,500 টাকা।
রাইট, 36,500 টাকা। ওকে, এবার আমরা যেটা করব এই উপরেগুলো সব মুছে দিব আপাতত, কারণ আমাদের এগুলো আর দরকার নেই। ওকে, এগুলো ডান, আমি মুছে ফেললাম। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে গড় মুনাফার হারের সূত্র আমাদেরকে লিখতে হবে। গড় মুনাফার হার, গড় মুনাফার হার, মুনাফার হার। ওকে, সমান গড় মুনাফা ভাগ গড় বিনিয়োগ। গড় মুনাফা, এই যে গড় মুনাফা কিন্তু আমরা অলরেডি এখানে বের করেছিলাম। গড় মুনাফা, মুনাফা ভাগ গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ, বিনিয়োগ। ওকে, তো গড় মুনাফা এখানে কত পাইছি আমরা? গড় মুনাফা পাইছি হচ্ছে 10,260 টাকা। 10,260 টাকা, এটাকে আমরা ভাগ করব হচ্ছে গড় বিনিয়োগ দ্বারা 36,500 দ্বারা, 36,500 টাকা। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমাদের লাস্টে যেহেতু মুনাফার হার বের করব, আর হার কথা বলা থাকলে 100 দ্বারা গুণ করতে হয়, অবশ্যই এখানে লেখা উচিত ছিল সূত্রের মধ্যে 100 দ্বারা গুণ করব। ওকে, এখন আমাদের উত্তর এখানে কত আসে আমরা একটু মুছে নেই। ডান, তারপর যেটা আছে এটাকে আমরা ভাগ করব এখন। ওকে, এই 10,264 টাকা, এই 10,264 টাকাকে আমরা এখানে 64, ওকে, 10,264 টাকাকে আমরা ভাগ করব। এটাকে আমরা ভাগ করব হচ্ছে 36,500 টাকা দ্বারা, ভাগ 36,500 টাকা সমান, দেন এটাকে 100 দ্বারা গুণ করতে হবে, 100। ওকে, 100 দ্বারা গুণ করলে হয় 28.12%, 28.12%। ওকে, এটা হচ্ছে আমাদের গড় মুনাফার হার প্রথম প্রকল্পের জন্য। তো আমি এখানে একটু লিখে নেই, প্রথম প্রকল্পে আমাদের পাইছে হচ্ছে 28.12%, 28.12%। আমরা দেখব কোন প্রকল্পের মুনাফার হার বেশি থাকে, সেটাকে আমরা গ্রহণ করব। ওকে, এবার আমরা দ্বিতীয় প্রকল্প খ এর জন্য আমরা আগে গড় বিনিয়োগটা বের করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে অঙ্ক করতে। আমরা এটা কার্যকারী মূলধন শূন্য দেওয়াই থাকবে, প্রাথমিক বিনিয়োগ তো 70,000 টাকাই দেওয়া আছে, দেন হচ্ছে ভগ্নবশেষ মূল্য 3,000 টাকা অর্থাৎ 2,000 টাকা, আর এখানে আমাদের তাহলে গড় বিনিয়োগটা যা আছে তাই থাকছে, অর্থাৎ 36,500 টাকা থাকতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের গড় বিনিয়োগ, আমরা যা দেখলাম এই সূত্র অনুযায়ী বসালে। অবশ্যই কিন্তু মিস্টেক করা যাবে না, আমি কিন্তু সুন্দর মতো আমি আবার একটু দেখাই দিচ্ছি যে আমাদের প্রাথমিক বিনিয়োগ 70,000 টাকা, যেটা প্রাথমিক বিনিয়োগ 70,000 টাকা বসানো আছে, ভগ্নবশেষ মূল্য 3,000 টাকা, ভগ্নবশেষ মূল্য 3,000 টাকা দেওয়া আছে, 2 দ্বারা ভাগ করে 36,500, অর্থাৎ দুটি প্রকল্পের গড় বিনিয়োগ একই রকম। তাহলে আমাদের বের করা দরকার হচ্ছে জাস্ট গড় মুনাফাটা বের করা লাগবে। ওকে, তো গড় মুনাফার হারের সূত্র হচ্ছে আমরা জানি মোট মুনাফা গড় মুনাফা, অর্থাৎ এভারেজ প্রফিট। এভারেজ প্রফিটের সূত্র হচ্ছে আমরা জানি যে টোটাল বা গড় মুনাফা ভাগ গড় মোট মুনাফা, মোট মুনাফা ভাগ মেয়াদ, মোট মুনাফা ভাগ মেয়াদ। ওকে, তো পরবর্তী বছরে আমাদের মোট মুনাফা কত হতে পারে আমরা সেটা আগে বের করব। ওকে, এখানে আমরা লিখব প্রথমে আছে 12,000 টাকা, 12,000, তারপরে যোগ হবে 10,000 টাকা, 10,000, তারপরে যোগ হচ্ছে 9,000 টাকা,
তারপরে যোগ ৯,০০০ টাকা যোগ হচ্ছে ৫,৮০০ টাকা, ৫,৮০০ টাকা, তারপর আছে ৭,০৬০ টাকা যোগ ৭,০৬০ টাকা। কত বছর হলো? ১ ২ ৩ ৪ ৫টা বছর হয়েছে। এই 5টা বছর অর্থাৎ আমরা 5 দ্বারা ভাগ করবো এটাকে। ওকে, আমরা এটাকে 5 দ্বারা ভাগ করব, ভাগ 5। তো আমরা ক্যালকুলেটরে করে দেখি কাজটা। 12,০০০, 10,০০০, 9,০০০, 5,৮০০, 7,০৬০। আমরা টোটাল আমাদের মুনাফা হচ্ছে 43,860 টাকা। এটাকে আমরা 5 দ্বারা ভাগ করব। ওকে, তো এখানে যদি 5 দ্বারা ভাগ করি, ভাগ 5, তাহলে আমাদের গড় আসতেছে, গড় মুনাফা হবে হচ্ছে ভাগ 5 দেই, তারপর বোঝা যাবে 8,772 টাকা। 8,772 টাকা হচ্ছে গড় মুনাফা। এখন আমরা এখানে লিখব হচ্ছে 8,772 টাকা। ডান, 8,772 টাকা। এটাকে আমরা ভাগ করব হচ্ছে গড় বিনিয়োগ 36,500 টাকা দ্বারা, 36,500 টাকা। দেন এটাকে আমরা 100 দ্বারা গুণ করব, গুণ 100। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখি আসলে কত টাকা আসে, কত পার্সেন্ট সুদের হার হয়। ডান, আমাদের 8,772 টাকা, 8,772 ভাগ 36,500 টাকা, 36,500 টাকা। দেন হচ্ছে আমরা গুণ দিব হলো 100। এখানে 24.03, 24.03, আমরা দশমিকের পরে 2 ঘর নিলেই এনাফ। তাহলে আগের প্রকল্পে আমরা দেখলাম 28.12%, আর পরের প্রকল্প অর্থাৎ খ প্রকল্পে 24.03%। তাহলে এখন কথা হচ্ছে আমরা কোনটাকে গ্রহণ করব, এটাকে নাকি এটাকে গ্রহণ করব। আমরা জানি এই অঙ্কের ক্ষেত্রে যদি দুটি প্রকল্পের সুদের হার বা গড় মুনাফার হার যদি একই রকম থাকে তাহলে দুটোর যে কোনো একটা গ্রহণ করা যাবে। যেটা বেশি থাকবে সেটা গ্রহণ করতে হবে, আর যেটা কম থাকবে সেটা বর্জন করতে হবে। তো 28.12% এটা হচ্ছে বেশি, সো এটা গ্রহণযোগ্য, আর 24.03% এটা কম, সো এটা বর্জনীয় এই অঙ্কের জন্য। সো এই ছিল হচ্ছে আমাদের গড় মুনাফার হার নির্ণয় করার জন্য যে প্রক্রিয়া সেটা। তো 4টা অঙ্কের মধ্যে এই ছিল একটা অঙ্ক। অ্যান্ড এই নিয়মের অর্থাৎ গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আরও কিছু অঙ্ক থাকবে, অর্থাৎ আরও 3-4টা অঙ্ক থাকবে, যাতে করে আরও ক্লিয়ার হয়ে যেতে পারো। এবং শীটের মধ্যে অবশ্যই অঙ্কগুলো দেওয়া থাকবে, ইচ্ছা করলে শীট থেকে আগে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেন, এটার সাথে মিলাতে পারো। যেহেতু তুমি এই অঙ্কটা দেখে অনেকটা বুঝে গেছো, সো পরের যে অঙ্ক দেওয়া আছে সেটা তুমি ইচ্ছা করলে আগেই সলভ করে নিতে পারো, দেন পরে মেলাতে পারো। এছাড়া এক্সারসাইজগুলো করে গ্রুপ থেকে শীট নিয়ে গ্রুপের মধ্যে অবশ্যই পিকসহ আপলোড দিতে হবে, কোনটা প্রবলেম ফেস করতে হচ্ছে সেই প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব। কোনো অঙ্ক, যে অঙ্কগুলো এইচডব্লিউ দেওয়া আছে অঙ্কগুলো করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে খুব সহজে এখান থেকে 10 মার্ক পাওয়া যাবে অধ্যায় থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।